নমস্কার, সৌমেন সরকার বলছি। আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাসের একটি অলিম্পিক প্রতিবেদন। হ্যাঁ, বলতে পারেন যে দেশে বসে কি করে অলিম্পিকের প্রতিবেদন হয়। আসলে ব্যাপারটা হচ্ছে যে আজকে সন্ধেবেলা, আজকে কিছুক্ষণ পরেই অলিম্পিকের যে উদ্বোধনী অনুষ্ঠান হবে সেটা তো সারা পৃথিবীতেই তো দেখা যাবে। কিন্তু তার আগে কিছু ইনফরমেশন আমাদের নিজেদের মধ্যে কিছু দেওয়া নেওয়া করে নিলে মনে হয় যে জিনিসটা আর একটু ভালো লাগবে। তো ব্যাপারটা হচ্ছে যে যখন স্কুলে পড়তাম তখন একটা প্রশ্ন থাকতো যে হুইচ ইজ দি গ্রেটেস্ট শো অন আর্থ। তো আমরা সবসময় জেনে এসেছি যে গ্রেটেস্ট শো অন আর্থ হচ্ছে অলিম্পিক। যদিও পরবর্তীকালে বিভিন্ন কারণেই হোক ওয়ার্ল্ড কাপ ফুটবলের সঙ্গে একটা প্রতিযোগিতা চলে এসেছে যে কোনটা গোটা বিশ্বে বেশি সাড়া জাগানো। তাই যাই হোক, যতদিন চলে ততদিন কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবলের থেকে অলিম্পিকের ব্যাপারটা কিন্তু অনেক বেশি সবার মধ্যে ঢুকে থাকে। তো চলে আসা যাক অলিম্পিকের যে কিছু সাইডলাইটস বা ইনফরমেশন সেটা নিয়ে একটু আলোচনা করি। এই যে অলিম্পিকটা প্যারিসে হতে চলেছে, এটা কিন্তু প্যারিসে দিস ইজ দ্য থার্ড অলিম্পিক্স ইন প্যারিস। এর আগে লন্ডনেও কিন্তু অলরেডি 3বার হয়ে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যত দিন গেছে ততই কিন্তু অলিম্পিকের রং, সাড়ম্ব বা এই যে প্রতিনিধিদের সংখ্যা এবং আয়তনে, বহরে সব জায়গাতে কিন্তু অলিম্পিক বেড়ে চলেছে। 1928 সালে যখন লাস্ট টাইম প্যারিসে এই অলিম্পিক অনুষ্ঠিত হয় তখন তাতে প্রতিযোগীর সংখ্যা ছিল 3000। আর এই 2024 সালে যে অলিম্পিক হতে চলেছে তাতে এই প্রতিযোগীর সংখ্যা হবে 10,500। যদিও 11,500 মতো প্রতিযোগী নিয়ে রায়ো ডি জেনেরোতে 2016-তে যে 31তম অলিম্পিক হয়েছিল সেটাই এখনো পর্যন্ত সর্বোচ্চ। কিন্তু এখন মোটামুটি 10 থেকে 11,000 মতো প্রতিযোগী কিন্তু সব জায়গায় সবসময়ই এতে অংশগ্রহণ করছেন। এবং এই যে অলিম্পিকটা হচ্ছে, এই অলিম্পিকে কিন্তু 184 দেশ কিন্তু এতে পার্টিসিপেট করছে, ইনক্লুডিং আমাদের ভারত। তো ব্যাপার হচ্ছে যে ভারতের যে অলিম্পিকে ভারতের যে এখনো পর্যন্ত যে হিস্ট্রি সেটা একটু আলোচনা করব। কিন্তু তার আগে দেখে নেয় যে অলিম্পিকে কী কী খেলা হয়। অলিম্পিকের ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে এবছর অলিম্পিকে কিন্তু 42টা ইভেন্ট অনুষ্ঠিত হবে, স্পোর্টস বলা যেতে পারে। যেমন ধরুন অ্যাথলেটিক্স একটা সিঙ্গল স্পোর্টস হিসেবে ধরা হচ্ছে, কিন্তু অ্যাথলেটিক্সের মধ্যে সো মেনি ডিসিপ্লিনস আছে, মেন উমেন আছে। কিন্তু যাই হোক, সব শুধু 340টা পদকের জন্য কিন্তু 10,500 প্রতিযোগী ঝাঁপাবেন। তো এই দেখুন, আর্চারি, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, আর্টিস্টিক সুইমিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল 3x3, বিচ ভলিবল, এরকম প্রচুর এরকম খেলা রয়েছে যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কীরকম কী ব্যাপার। এইবারে চলে আসা যাক যে এই যে বিভিন্ন যে ডিসিপ্লিন, কোন ডিসিপ্লিনে কটা করে গোল্ড মেডাল আছে, যার জন্য প্রতিযোগীরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অলিম্পিক্সের প্রাঙ্গণে এসে উপস্থিত হন। এই যে দেখুন, অ্যাথলেটিক্সে 48টা সোনা, মানে সমসংখ্যক রূপো এবং ব্রোঞ্জও আছে। সুইমিংয়ে 37, জুডোতে 15টা, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, রোয়িং, ওয়েট লিফটিং এইগুলোতে 15টা করে। এইভাবে দেখুন যে টোটাল যে কতগুলো ডিসিপ্লিন এবং তাতে প্রত্যেকটাতে কতগুলো করে সোনা। আচ্ছা, তারপরে আসুন আরেকটা ব্যাপারে। এই যে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যেসব টিম, সেই সমস্ত টিমের
মধ্যে যারা টপার্স, সেই টপার্সরা কীরকম পদক পান, 339টা তো স্বর্ণপদক। এবং কিছু কিছু ডিসিপ্লিন আছে যেখানে নকআউট টিম গেম আছে, সেখানে কিন্তু মাল্টিপল ব্রোঞ্জ দেওয়া হয়। অর্থাৎ কিনা যারা সেমিফাইনালে হেরে যান তাদের মধ্যে তো আর কোনো ম্যাচ হয় না, সেই জন্য সেখানে তাদেরকে মাল্টিপল ব্রোঞ্জ মেডাল দেওয়া হয়। দেখুন ইউএসএ, আমি আপাতত লাস্ট 3টে যে অলিম্পিক্স আছে আমি তার স্ট্যাটিস্টিক্সটা দিচ্ছি। যেমন ধরুন ইউএসএ, লন্ডনে 2012 সালে যে অলিম্পিক হয়েছিল তাতে ইউএসএ টোটাল ছিল 48টা সোনা, 26টা রূপো, 30টা ব্রোঞ্জ, 104টা টোটাল পদক, এবং তাদের ওভারঅল র্যাঙ্কিং হচ্ছে 1। দ্বিতীয় স্থানে কিন্তু ছিল চীন। চীনে হচ্ছে 39টা সোনা, 21টা রূপো এবং 32টা ব্রোঞ্জ। থার্ডে ছিল ব্রিটেন। ব্রিটেনে হচ্ছে 29টা সোনা, 18টা রূপো, 18টা ব্রোঞ্জ। দেখুন এখানে তো মোটামুটি দিয়েই দেওয়া আছে সব। কিন্তু এই যে পারস্পরিক যে অবস্থান, এই অবস্থানটা কিন্তু পাল্টে গেল, একটু এদিক ওদিক হয়ে গেল। রায়ো ডি জেনেরো, মানে ব্রাজিলের রাজধানী রায়ো ডি জেনেরোতে যখন অলিম্পিক হয়েছিল 2016 সালে, তখন কিন্তু চীন কিন্তু তার দ্বিতীয় পজিশনটা হারিয়ে তৃতীয় পজিশনে নেমে এলো। ব্রিটেন কিন্তু উঠে এলো সেকেন্ড পজিশনে। এখানে দেখুন 46টা সোনা, 37টা রূপো এবং 38টা ব্রোঞ্জ নিয়ে ইউএসএ যথারীতি 1 নম্বরে। এবং একইভাবে টোকিও অলিম্পিকেও কিন্তু ইউএসএ সেই ধারা বজায় রাখলো, তারা কিন্তু 1 নম্বরই থাকলো। চীন পুনরায় তার সেকেন্ড পজিশনটাকে আবার নিয়ে চলে এলো। এইবারে দেখার যে প্যারিসে তারা কীরকম কী রেজাল্ট করে। এখন একটা কৌতূহল হতে পারে, যারা এতগুলো পদক পাচ্ছে তারা কতগুলো করে প্রতিদ্বন্দ্বী আছে। যেমন দেখা যাচ্ছে কনস্ট্যান্টলি ইউএসএ কিন্তু 100-র ওপরে পদক পায়, অন্তত 40-45টা করে তার সোনা তার বাধা। আন্তর্জাতিক স্পোর্টসে কিন্তু এটা চারটিখানি ব্যাপার না। সর্বশ্রেষ্ঠ প্রতিযোগীদের মধ্যে নিজেদের এরকম অবস্থানটাকে এত বছর ধরে 1 নম্বরে রাখা, এটা কিন্তু বিশাল ব্যাপার। এই যে 2024 সালে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 592 জনের একটি টিম নিয়ে আসছে। তাদের মধ্যে 278 জন হচ্ছে পুরুষ এবং 314 জন মহিলা, ইন 34 স্পোর্টস। অর্থাৎ কিনা মহিলা ক্রীড়াবিদদের সংখ্যা এখানে অনেক বেশি। চীনেরও মোটামুটি সেই একই ব্যাপার, তাদের মহিলাদের সংখ্যা পুরুষদের থেকে অনেক বেশি। চীন 131 জন পুরুষ এবং 257 জন মহিলাকে নিয়ে আসছে। গ্রেট ব্রিটেন, সেখানে দেখা যাচ্ছে যে মহিলাদের সংখ্যা পুরুষদের থেকে অনেক বেশি, 176 জন হচ্ছে পুরুষ এবং 200 জন মহিলা। জার্মানি, পাশের দেশ, ফ্রান্সের পাশের দেশ জার্মানি 254 জন পুরুষ এবং 171 জন মহিলা, সবশুদ্ধ 425 জন প্রতিদ্বন্দ্বীকে নিয়ে আসে। এইবারে চলে আসে তাহলে ভারত 110 জন প্রতিযোগীকে নিয়ে যাচ্ছে, তার মধ্যে 65 জন পুরুষ এবং 45 জন মহিলা, এবং তাদের মধ্যে 2টো হকি টিমেই প্রায় ধরুন 30 থেকে 32 জন খেলোয়াড়। অতএব ভারতের সাইজ যত বড় হোক, পদকের সম্ভাবনা যে প্রথম থেকেই যে কোথায় আছে সেটা তো আমরা বুঝতেই পারছি। ভারত নিয়ে স্পেশালি আলোচনা করব একটু পরে। আসুন আগে এই আলোচনাটা শেষ হোক। এরপরে আসি, ভারত এই অলিম্পিকে এখনো পর্যন্ত কতগুলো পদক পেয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে, যখন প্রথমের অলিম্পিকগুলোতে ভারত কিন্তু একচেটিয়া সোনা পেত হকিতে। হকির বাইরে প্রথম পদক পান ভারতের লিয়েন্ডার পেস 1996 সালে আটলান্টা অলিম্পিকে সিঙ্গলসে ব্রোঞ্জ মেডাল জেতেন। তখন তো চলতো লিয়েন্ডারের যুগ।
পৃথিবীর বোধহয় হেন কোনো টপ প্লেয়ার ছিলেন না যখন যাকে লিয়েন্ডার তখন হারাতেন না। তারপরে তার আগের 3টে অলিম্পিকে ভারত কিন্তু সব জায়গাতে 0-0-0-0-0-0-0-0-0-0। 96-এর পর একটু 2000 সালে সিডনিতে যে অলিম্পিক হলো তাতেও মোটামুটি একই ব্যাপার। ভারত একটা ব্রোঞ্জ মেডাল নিয়ে এলো, কর্ণব মালেশ্বরী। 2004-এর এথেন্সেও ভারত একটি ব্রোঞ্জ নিয়ে চলে এলো। তখন ভারত হতো 120 কোটির দেশ, একটি ব্রোঞ্জ নিয়ে এলো। অর্থাৎ ইন্ডিয়া ওয়াজ নেভার এ স্পোর্টিং কান্ট্রি। তারপর 2008 সালে কিন্তু একটা পরিবর্তন এলো। ইন্ডিভিজুয়াল গোল্ড ভারতের ইতিহাসে, স্পোর্টসের ইতিহাসে প্রথম এলো। অভিনব বিন্দ্রা শুটিংয়ে প্রথম একটি সোনা জিতলেন, এবং দ্যাট ইজ দ্য ফার্স্ট ইন্ডিভিজুয়াল গোল্ড ইন ইন্ডিয়াস অলিম্পিক হিস্ট্রি। এবং সে বছর কিন্তু আরও 2টো ব্রোঞ্জও এসেছিল। আর তারপর থেকে অল্প অল্প করে কিন্তু ভারতের পদক প্রাপ্তি বেড়েছে। লন্ডনে 2012 সালে যে অলিম্পিক হয়েছিল তাতে ভারত পেল 2টো রূপো এবং 4টে ব্রোঞ্জ। রিও ডি জেনেরিওতে ভারত পেল 1টা রূপো, 1টা ব্রোঞ্জ, এবং টোকিও অলিম্পিকে ভারত পেল এখনো পর্যন্ত ভারতের ইতিহাসে সেটি সর্বোৎকৃষ্ট পারফরমেন্স। প্রথম অ্যাথলেটিক্সে সোনা এলো নীরজ চোপড়ার মাধ্যমে জ্যাভেলিন থ্রোতে। তারপরে এলো 2টো রূপো এবং 4টে ব্রোঞ্জ। দেখাচ্ছি কোথায় কি ছিল। টোকিও অলিম্পিকে লন্ডন অলিম্পিক থেকে শুরু করি। বিজয় কুমার পেলেন শুটিংয়ে 1টা সিলভার, সুশীল কুমার রেসলিংয়ে পেলেন 1টা সিলভার ছেলেদের 66 কেজিতে। গগন নারাং ব্রোঞ্জ পেলেন এয়ার রাইফেলে 10 মিটারের। সাইনা নেহওয়াল ব্যাডমিন্টনে একটি ব্রোঞ্জ পেলেন। মেরি কম তিনি পেলেন মেয়েদের যে ফ্লাই ওয়েট বক্সিং সেখানে ব্রোঞ্জ, এবং যোগেশ্বর দত্ত পুরুষদের 60 কেজির যে রেসলিং সেখানে একটা ব্রোঞ্জ পেলেন। একাধিক মেডেল পাওয়ার তখন থেকে শুরু। তারপরেই কিন্তু হঠাৎ কমে গেল। রায়ো ডি জেনেরো অলিম্পিকে ভারত মাত্র 2টো পদক পায়। পিভি সিন্ধু তিনি পান ব্যাডমিন্টনে 1টি রূপো, আর সাক্ষী মালিক পান কুস্তিতে 1টা রূপো। এরপরে এলো লাস্ট অলিম্পিক্স, যেখানে এখনো পর্যন্ত ভারতের সর্বোৎকৃষ্ট যে পারফরমেন্স হয়েছে। নীরজ চোপড়া প্রথম অলিম্পিকে গোল্ড পেলেন। ইন্ডিভিজুয়াল গোল্ড ভারতের ইতিহাসে, তাও আবার অ্যাথলেটিক্সে এই প্রথম। জ্যাভেলিনে লাভলিনা বরগোহাই তিনি 64-69 কেজি বক্সিংয়ে পেলেন ব্রোঞ্জ। পিভি সিন্ধু আগেরবারে রূপো পেয়েছিলেন, এবারে পেলেন ব্যাডমিন্টনে ব্রোঞ্জ সিঙ্গলসে। রবি কুমার দহিয়া সিলভার পেলেন 57 কেজি ফ্রি স্টাইল রেসলিংয়ে। ভারতের হকি দল প্রায় 41 বছর ওয়েট করার পরে 1980-র পরে এই প্রথম একটি পদক পেল, সেটা হচ্ছে পুরুষদের হকি দল ব্রোঞ্জ মেডাল পেল। বজরং পুনিয়া ব্রোঞ্জ মেডাল পেলেন 65 কেজি রেসলিংয়ে, আর মীরাবাই চানু সিলভার মেডেল পেলেন 49 কেজি ওয়েট লিফটিংয়ে। তো এই হচ্ছে মোটামুটি ভারতের পারফরমেন্স। কিন্তু এইবারে ভারতের দল রওনা হওয়ার আগে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট, কিংবদন্তি দৌড়বিদ পিটি উষাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কেমন পারফরমেন্স ভারতীয় দলের কাছ থেকে আশা করছেন। খুব
চেপে চেপে উত্তর দিয়েছেন তিনি, দায়িত্বশীল উত্তর। তিনি বলেছেন যে টোকিওতে 7টা পেয়েছি, তো প্যারিসে যদি আমাদের পদক সংখ্যা 2 অঙ্কে পৌঁছয় তাহলে সেটাকে খারাপ বলা যাবে না। অর্থাৎ তিনিও কিন্তু এমন কিছু বেশি ফিগার কিন্তু তিনিও বলেননি। যদিও অনেকেই হয়তো বলবেন যে ভারতের এত এত সম্ভাবনা আছে, এই আছে সেই আছে, কিন্তু বাস্তব ভিত্তিতে যে পিটি ঊষা নিজে একটুর জন্যে অলিম্পিকে একটা ব্রোঞ্জ মেডেল মিস করেছেন 1984-এ। তো যাই হোক, তো তিনি তো জানেন যে অলিম্পিকে কিভাবে ভারতের কি অবস্থা, এবং তিনি যখন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তখন তার কথাকে তো গুরুত্ব দিতেই হয়। এরপর দেখুন একের পর এক ভারতের যে 110 জনের যে টিম আছে সেই টিমের স্পোর্টস অনুযায়ী কিন্তু তাদের যে যারা অংশগ্রহণ করছেন তাদের তালিকাও কিন্তু 1 by 1 দিয়ে দিচ্ছি। কিন্তু এখন যদি বলা হয় যে আপনি কি মনে করেন যে ভারত কত পদক পেতে পারে, ব্যক্তিগত আমি বলবো যে যে গেমসে ভারত আগে পদক পেয়েছে, যে যে ইভেন্টে, সেই সেই ইভেন্টে এবারও পদক প্রাপ্তির সম্ভাবনা। অ্যাথলেটিক্সে বেশ কয়েকজন কিন্তু আন্তর্জাতিক মানের কিছু পারফরমেন্স করছেন, তাতে হয়তো হিট থেকে পরবর্তী রাউন্ডে ওঠা যাচ্ছে, কিন্তু সেটা কতটা পদক জেতার পক্ষে যথেষ্ট সেটা জানা নেই, বা প্রতি মুহূর্তেই তো এই পারফরমেন্সগুলো চেঞ্জ করে। তা সেই জন্যে ভারতীয় দলের জন্য এবারে কিন্তু অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে, এমনকি নিদ্রা বিশেষজ্ঞকে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, যাতে যে অলিম্পিকের যে চাপ ব্যাপারটাকে অগ্রাহ্য করে প্রতিযোগীরা যাতে ঘুমোতেও পারেন ভালো করে। অনেকেই বিশেষজ্ঞরা বলেন ভালো করে ঘুমোতে না পারলে এবং সঠিক মতো খাবার না খেতে পেলে তাহলে কিন্তু পারফরমেন্স হওয়াটা অত্যন্ত মুশকিল। শুধুমাত্র ওই ক্রীড়া নৈপুণ্য দিয়ে কিন্তু মেডেল পাওয়া যাবে না। তো পিটি ঊষা চেয়ারম্যান প্রেসিডেন্ট হওয়ার পরে কিন্তু ভারতীয় দলে এই ধরনের কিছু সাপোর্ট স্টাফের মধ্যে গুণগত পরিবর্তন ঘটেছে। এবারে দেখা যাক তারা কী করতে পারেন। আমরা তো চাইবই যে ভারত ভালো রেজাল্ট করুক, কিন্তু কতটা সম্ভব, কিন্তু অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রি বা আফ্রিকান কান্ট্রি তারা তো কেউ বসে নেই, কেউ তো কাউকে জায়গা ছাড়বে না। কাজেই ভারত ভালো করতে হলে তাদেরকে ডিঙিয়েই কিন্তু পদক পেতে হবে। দেখা যাক কতটা কী হয়। এইবারে অনেকেই একটা ব্যাপার হয়তো লক্ষ্য করেননি, সেটা হচ্ছে যে রাশিয়ার পার্টিসিপেশন। 2016 সাল থেকে রাশিয়ার সম্পর্কে ওয়াডা, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অথরিটি, তারা কিন্তু বলছেন যে রাশিয়াতে সিস্টেমেটিকভাবে সমস্ত অ্যাথলেটদেরকে ডোপিং করা হয় যাতে তাদের পারফরমেন্স ভালো হয়, এবং তা প্রমাণ হয়ে যাওয়ার পরে 2016 সালে রাশিয়াকে ব্যান করা হয়, কিন্তু তারা অন্য নামে পার্টিসিপেট করেন। 2020-তে যখন টোকিওতে অলিম্পিক হয় তখন রাশিয়াকে কান্ট্রি হিসেবে পুরোপুরি ব্যান করে দেওয়া হয় ফর ড্রাগ। তখন রাশিয়ার বেশ কিছু অ্যাথলেট তারা ওয়ার্ল্ড বডির কাছে আপিল করেন যে তারা তো কখনো ড্রাগে আসক্ত ছিলেন না বা তারা কখনো ড্রাগ নিয়ে প্র্যাকটিস করেননি, তাহলে তারা এই শাস্তি পাচ্ছেন কেন। তো ওয়ার্ল্ড বডি তখন অ্যাপিলে সাড়া দিয়ে বলে ঠিক আছে তাদেরকে খেলতে দেওয়া হবে, কিন্তু তাদের ব্যানারটা হবে কিন্তু রাশিয়ান অলিম্পিক কমিটি, অর্থাৎ রাশিয়া অ্যাজ এ নেশন তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। এই যে রাশিয়ান কন্টিনজেন্ট এরা আসবে রাশিয়ান অলিম্পিক কমিটির নামে, ROC। কিন্তু তারপরে এবছর 2024-এ এই যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলো,
ইউক্রেনে, এবং এটা বলা মুশকিল যে 100% ডোপিংয়ের জন্যই হোক বা প্রতিশোধের কারণেই হোক, রাশিয়া কিন্তু এখনও পর্যন্ত অলিম্পিক্সের বাইরে। রাশিয়া এবং বেলারুশ থেকে মাত্র 32 জন প্রতিযোগী এই অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না। আচ্ছা, চিন্তা করতে পারা যায় যে রাশিয়া সেদিন পর্যন্ত অলিম্পিক্সে তারা তৃতীয় বা চতুর্থ স্থানে ছিল, তাদের প্রতিযোগীর সংখ্যা মাত্র 15 বা 16। তাহলে এই যে ওয়ার্ল্ডের যে গ্রেটেস্ট শো অন আর্ট, এটা তার জৌলুস হারাচ্ছে কিনা? যাদের সিদ্ধান্ত নেবার ব্যাপার তারা তো সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমার মনে হয় যে শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের কিন্তু অকারণে এই অলিম্পিক থেকে সরিয়ে রাখাটা ঠিক না। তাতে যারা জিতছেন, যেমন ধরুন 1980 এবং 84, 1980 সালে যখন মস্কো অলিম্পিক হয়েছিল তখন আমেরিকা পার্টিসিপেট করেনি আফগানিস্তান ইস্যুতে। আবার 1984 সালে রাশিয়া তার বদলা হিসেবে আটলান্টা যে অলিম্পিক হয়েছিল সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেনি। ফলে ওই দুটো অলিম্পিকের যে রেজাল্ট বা পদক, সেটা নিয়ে অনেকেই কিন্তু নানা রকম প্রশ্ন তোলেন যে এই জিনিসগুলো কি ঠিক আছে। তো যাই হোক, তা আমরা দূর থেকে মনে করি যে বেস্ট প্রতিযোগীরা প্রতিযোগিতায় নামার পরে তারপর যারা পদক পাবেন তাদের পদকের সম্মানই আলাদা। যদি ড্রাগ নিয়ে যদি সত্যি ব্যাপার থেকে থাকে তাহলে তাদের শাস্তি পাওয়াই উচিত, এবং অতি অবশ্যই কঠোরতম শাস্তি দেওয়া উচিত, কিন্তু জাস্টিফাইড শাস্তি হওয়াটাই ভালো। যাই হোক, আরেকটা প্রশ্ন যেটা থাকে, যে পরিমাণ টাকা পয়সা ব্যয় করে এই গ্রেটেস্ট শো অন আর্থ করা হয় সেটা কতটা যুক্তিগত? আমার মনে হয় এই প্রশ্নটা নিয়ে খুব একটা বেশি আলোচনা করার জায়গা নেই, কারণ সবসময় যে খালি জিডিপি বা প্রোডাকশন, এক্সপোর্ট, ইম্পোর্ট এইগুলো দিয়ে একটা দেশের মান নির্ধারিত হয় না। আজকে কোনো একটা দেশকে যদি অন্য দেশে আলোচনা হয় তবে তাকে কী কী বিষয়ে আলোচনা হয়? তার বিভিন্ন ব্যাপার, কালচারাল আছে, এডুকেশন আছে, ইকোনমিক আছে, পলিটিক্যাল আছে, হিস্টোরিক্যাল আছে, অনেক কিছু। তো খেলাধুলাটা কিন্তু একটা দেশের কালচারের একটা বিগ ইন্ডিকেটর। যে দেশ খেলাধুলাতে উন্নত সে দেশকে আমরা যথেষ্ট সমীহ সম্মান করে চলি, এবং এই জিনিসটাতে যদি গোটা বিশ্ব মিলে যদি কিছু টাকা পয়সা খরচ করে তাহলে সেটা নিয়ে এত ভ্রু কোচকানোর তো কোনো মানে হয় না। দেখা যাক এবারে অলিম্পিকে কীরকম কী ব্যাপার হয়। আগামী 15 দিন 26শে জুলাই থেকে 11th অগাস্ট পর্যন্ত আসুন সবাই মিলে অলিম্পিক এনজয় করি। নমস্কার।